আজকে আমরা আগের যে ভিডিও অর্থাৎ কুলম্বস ল আমরা শুরু করেছিলাম। এই কুলম্বস ল এর হচ্ছে একবার জাস্ট একটু রিভিশন করে নেব কুলম্বস ল পয়েন্টগুলো। তারপরে আমরা আজকে কুলম্বস ল এর লিমিটেশনস কী আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কুলম্বস ল এর হচ্ছে যে ভেক্টর ফর্ম আমরা একটু দেখে নেব। তো আমরা প্রথমে একটু রিভিশন অফ কুলম্বস ল অ্যান্ড ইটস কন্ডিশন। রিভিশন অফ কুলম্বস ল, এখানে কি বলা হচ্ছে? কুলম্বস ল এর রিভিশন অর্থাৎ কুলম্বস লটা কি? প্রথম হচ্ছে যে কুলম্বস লটা হচ্ছে যে দুটো পয়েন্ট চার্জ যাদের মধ্যে যারা একটা মিডিয়ার দুটো নির্দিষ্ট বিন্দুতে হচ্ছে রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাক্টিভ ফোর্স অর্থাৎ ইট মে বি অ্যাট্রাকটিভ ফোর্স অর ইট মে বি রিপালসিভ ফোর্স, যে ইন্টারঅ্যাক্টিভ ফোর্সটা কত হবে সেটা আমরা হচ্ছে যে আলোচনা করেছিলাম কুলম্বস লতে। তো এখানে আমি যদি কুলম্বস ল এর একবারে র ফর্মটাকে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো এরকম: এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু বা কে ই ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে এফ হচ্ছে ওই কিউ ওয়ান কিউ টু যে দুটো আধান তাদের মধ্যেকার যে ইন্টারঅ্যাক্টিভ ফোর্স পারস্পরিক বল, আর হচ্ছে কিউ ওয়ান কিউ টুর মধ্যে দূরত্ব, এটা হচ্ছে কিউ ওয়ান এটা হচ্ছে কিউ টু, দুটো চার্জের মধ্যেকার দূরত্ব হচ্ছে আর, আর এদের মধ্যে এফ ফোর্স কাজ করছে। এখানে আমরা যখন এই ফোর্সের কথা বলেছি আমরা বলেছি এই ফোর্সটা হচ্ছে পারস্পরিক, অর্থাৎ একটা পারস্পরিক বল কাজ করছে। পারস্পরিক বল মানে প্রথম আধান দ্বিতীয় আধানের ওপরও বল কাজ করছে, আবার দ্বিতীয় আধান প্রথম আধানের ওপরও বল কাজ করছে, কিন্তু এই বলের পরিমাণটা হচ্ছে সমান এবং বিপরীত। তো তাই জন্য আমরা আগের দিনও বলেছিলাম যে দুটো বস্তু তাদের মধ্যে যদি দুটো সমান বল পরস্পরের বিপরীতে কাজ করে তাহলে একটাকে ক্রিয়া বললে অন্যটা হবে প্রতিক্রিয়া। অর্থাৎ কি না, কুলম্বস ল যে দুটো চার্জের মধ্যে কাজ করে সেই চার্জের মধ্যে হচ্ছে যে তারপর নিউটনের তৃতীয় গতিসূত্রটা এখানে প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্রটা। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এই যে পয়েন্ট চার্জ, মানে এর একটা কন্ডিশন হচ্ছে ইট মাস্ট বি এ পয়েন্ট চার্জ। এখন পয়েন্ট চার্জটা কি? আমরা যদি খুব একটা ছোট পরিসরের মধ্যে ছোট ডিস্টেন্সের মধ্যে আমরা দুটো আধান নিয়ে কাজ করি তাহলে সেই আধানের আকৃতিটা খুব ছোট হতে হবে। এখন আমি যদি দুটো বড় আধান নিই, লেট আস সাপোজ একটা দুটো হচ্ছে যে আইডেন্টিক্যাল হচ্ছে স্ফিয়ার গোলক, তার দুটোকে চার্জ করা হয়েছে। এখন এই দুটো যদি পাশাপাশি রেখে আমরা যদি কুলম্বস ল, একটায় চার্জ দেওয়া হয়েছে কিউ ওয়ান একটায় চার্জ দেওয়া হচ্ছে কিউ টু, দুটোকে যদি পাশাপাশি রেখে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করতে যাই তাহলে কি সেটা প্রয়োগ করা যাবে? প্রাথমিক মানে এটার উত্তর হচ্ছে যাবে, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। কি না, যদি ওই গোলক দুটি খুব কাছাকাছি থাকে, অর্থাৎ গোলক দুটির যে আকৃতি বা ডাইমেনশন তার যে রেডিয়াস সেই তুলনায় তাদের যদি পারস্পরিক দূরত্বটা কম হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না, এই সূত্রটা কাজ করা যাবে না। কিন্তু যদি
ওই গোলক দুটোর আকৃতির তুলনায় অর্থাৎ রেডিয়াসের তুলনায় যদি তাদের মধ্যেকার দূরত্বটা খুব বেশি হয় তখন কিন্তু এটা এই সূত্রটা কাজ করবে। আবার এই সূত্রের ক্ষেত্রে বলা হয়েছে যে আধান দুটো বিন্দু আধান হবে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন বস্তু দুটোর আকৃতির তুলনায় দূরত্বটা অনেক বড় হয় তখনও কিন্তু সেটাকে আমরা বিন্দু আধান হিসাবে ট্রিট করতে পারি। তাই বিন্দু আধান বলতে আমরা এইভাবেই বলবো যে আমরা যদি খুব অল্প পরিসরে পরীক্ষা মানে আমরা এক্সপেরিমেন্টটা করি তাহলে নিশ্চিতভাবেই আমরা বলবো যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র আধান, কিন্তু ওভারঅল সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে যদি ওই আধান দুটোর মধ্যেকার দূরত্ব যদি হচ্ছে যে তাদের মধ্যেকার দূরত্ব তাদের আকৃতির তুলনায় অনেক বেশি হয় তাহলে সে দুটোকে আমরা বিন্দু আধান ভাবতে পারি। তো সেক্ষেত্রে তাহলে বিন্দু আধানের প্রশ্নটা আমরা এইভাবে করতে পারি। এবার তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে কেই ছিল অর্থাৎ কুলম্বস কনস্ট্যান্ট, এই কুলম্বের এটা আমরা আগের দিন বলেছিলাম যে এটা হচ্ছে মাধ্যমের ওপর নির্ভর করে এবং এই একই রকমের যে গ্র্যাভিটেশনাল যে সূত্রটা সেই সূত্রে যে কনস্ট্যান্ট এসেছিল যেটা মহাকর্ষীয় ধ্রুবক সেটা কিন্তু মাধ্যমের ওপরেতে নির্ভর করে না। তো এই ছিল আমাদের কুলম্বের সূত্র এবং সেখানে আমরা এসআই পদ্ধতিতে এর একটা ভ্যালু পেয়েছিলাম, এফ ইজিকলস এর এক্সপ্রেশনটা পেয়েছিলাম 9 × 10⁻⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এটাকে একটা অন্য ফর্মে আমরা লিখেছিলাম 1/4πε0, এটা কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রে 4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। অন্য মাধ্যমের ক্ষেত্রে এটা ইপসাইলন 0 না হয় ইপসাইলন হবে। এবং সেখান থেকে আমরা আরেকটা ধারণা নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইপসাইলন/ইপসাইলন 0 অথবা ইপসাইলন আর ইপসাইলন/ইপসাইলন 0। তো সেখান থেকে আমরা সমস্ত মাধ্যমের জন্য এই সূত্রটাকে 4πk ইপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট শূন্য মাধ্যমের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 1 আর অন্য যে কোনো মাধ্যমে এর ভ্যালু 1-এর চেয়ে বেশি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা আগের দিনও বলেছিলাম যে এই বলের মানটা শূন্য মাধ্যমে দুটো আধান যদি তারা একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে পরে যখন তারা শূন্য মাধ্যমে থাকবে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হবে সর্বাধিক, আর যখন হচ্ছে অন্য মাধ্যমে থাকবে এই বলের মানটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটা ছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে সূত্রটা এই সূত্রটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় বা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। যে সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যায় না সেটাই হচ্ছে তার লিমিটেশনস, অর্থাৎ তার সীমাবদ্ধতা। এই সূত্রটা সর্বত্র কিন্তু প্রয়োগ করা যায় না, কতগুলো শর্ত সাপেক্ষে প্রয়োগ করা যায়। তার মধ্যে প্রথম শর্ত অবশ্যই বুঝতে পারছো যে এই যে পয়েন্ট দুটো এই যে চার্জ দুটো এই চার্জ দুটোকে পয়েন্ট চার্জ হতে হবে। তার মানে তাদের দূরত্বের সাপেক্ষে তাদের নিজেদের ডাইমেনশন হচ্ছে অত্যন্ত কম হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত দেখবে আমরা যখন কুলম্বের সূত্র আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট মাধ্যমে বা শূন্য মাধ্যমে দুটো আধান যদি থাকে তার মানে স্থির অবস্থায় থাকে, আধান যদি স্থির অবস্থায় থাকে, ইফ দ্য চার্জ ইজ স্টেশনারি দেন ইট ইজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ এই চার্জ দুটো যদি স্টেশনারি হয়, স্থির হয়, তাহলেই কিন্তু এই সূত্রের প্রয়োগ করা যাবে। তাহলে এটা একটা লিমিটেশন। চলমান আধানের ক্ষেত্রে এই সূত্র সরাসরি প্রয়োগ করা যায় না। কেন যায় না? না এরপরে তোমরা এটা জানবে যে অ্যাকচুয়ালি যখন একটা আধান চলমান হয়, আমরা এটা সম্পর্কে এখনো পুরোপুরি জানি না, যদি একটা আধান স্থির থাকে আর চলমান হয় দুটোর মধ্যে তফাৎ কি না, স্থির থাকলে সেখানে শুধু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। অর্থাৎ একটা স্থির আধান যদি কোনো মাধ্যমে থাকে এই মাধ্যমের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, অনলি ইলেকট্রিক ফোর্স ফিল্ড। কিন্তু যখন একটা আধান চলমান হয় তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটাও থাকে, সঙ্গে কিন্তু আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। অর্থাৎ এখানে
সেই সূত্রটা আমরা দেখবে পরবর্তী সময়ে তোমরা পড়বে, অ্যাকচুয়ালি লরেঞ্জ ফোর্স কাজ করে সেখানে। অর্থাৎ তার মানে চলমান আধান হলে আমরা কিন্তু এই সূত্রের প্রয়োগ করতে পারবো না। আর চতুর্থত যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্বের পরে, কম দূরত্বে আমরা এটাকে প্রয়োগ করতে পারি না। সেই কম দূরত্বটা কি বলেছিলাম না, নিউক্লিয়াসের যে ডাইমেনশন অর্থাৎ 10⁻⁻15 মিটারের চেয়ে কম দূরত্বে এই সূত্রের প্রয়োগ কিন্তু আমরা করতে পারবো না। তাহলে আমরা হচ্ছে যে কুলম্বের সূত্রের একবার রিভিশন করলাম এবং তার সঙ্গে কুলম্বের সূত্রের কি কি লিমিটেশনস রয়েছে সেই লিমিটেশনসগুলো আমরা এখানে দেখলাম। এখন আমরা যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সিগনিফিক্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। দেখো এই যে সূত্রটা আমরা লিখেছি এখানে, F = 1/4πε0 Q1 Q2/r², দিস ইজ আ স্কেলার ফর্ম। এখানে শুধু মডগুলো পাওয়া যায়, এফ এর মান কত আর কিউ সমস্ত মানগুলো, মানে এখানে কোনো দিক, কারণ এফ তো একটা ভেক্টর কোয়ান্টিটি, আরও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে কিন্তু কোনো দিক সম্বলিত কোনো বিষয় কিন্তু এখানে নেই, অথচ এখানে ভেক্টর রাশি প্রয়োগ হচ্ছে। তাই ভেক্টর ফর্মটা কিন্তু এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা সেই সূত্রের মধ্যে, আমরা কুলম্বের সূত্রের মধ্যে যে বক্তব্যটা রেখেছিলাম, দেখো সেখানে আমরা বলেছিলাম যে প্রথমত বলেছিলাম যে এই বলটা পারস্পরিক। পারস্পরিক মানে দুটো আধান তারা হচ্ছে পরস্পরের ওপর বল প্রয়োগ করে, অর্থাৎ 1 নম্বর আধান 2 নম্বর আধান, 1 নম্বর আধান যেমন 2 নম্বর আধানকে বল প্রয়োগ করবে, একই বল 2 নম্বর আধান আবার 1 নম্বরের ওপর প্রয়োগ করবে। কিন্তু তোমরা বলো তো যে এই সূত্রের এই যে এক্সপ্রেশন, কুলম্বের সূত্রের এই এক্সপ্রেশন দেখে কি তোমরা কোনোভাবে বুঝতে পারো যে এখানে এই বলটা পারস্পরিক কাজ করে, দুটো আধানের ওপর পরস্পরের ওপর কাজ করে? না, এটা বোঝা যায় না। তাহলে সেইটা বোঝার জন্য আমাদের ভেক্টর ফর্মটা জানতে হবে, 1। 2, দ্বিতীয়ত যে কথা বলা হয়েছিল যে এই যে ফোর্সটা কাজ করবে, এই ফোর্সটা হচ্ছে অ্যালং দ্য লাইন জয়েনিং বিটুইন দ্য টু চার্জেস। অর্থাৎ সেই চার্জটার যে দুটো চার্জ আছে, এই যে Q1 আর Q2, এই দুটো চার্জের হচ্ছে যে লাইন জয়েন করলে যেটা হবে, এই লাইন বরাবর কাজ করবে, সে এদিকে কাজ করতে পারে, এদিকে কাজ করতে পারে। তো সেটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি না। তাই সূত্রের অর্থাৎ কুলম্বের সূত্রের সম্পূর্ণতা পেতে গেলে আমাদের কিন্তু ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল আমাদের জানাটা জরুরি। তাই আজকে আমরা ভেক্টর ফর্মস অফ কুলম্বস ল আমরা এখন আলোচনা করব। আমি এটা মুছে দিলাম। Vector form of Coulomb's law. আমি একটা ছবি আঁকছি এখানে, ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এইখানে একটা আধান আছে আর এইখানে একটা আধান আছে। এই আধানটা লেটাস সাপোজ Q1, এই আধানটা হচ্ছে Q2। মূলবিন্দু থেকে এই আধানটাকে যেভাবে প্রকাশ করা হয়েছে, ধরে নিলাম এটা একটা পজিশন ভেক্টর। তোমরা জানো যে কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য ভেক্টর পদ্ধতিতে আমরা পজিশন ভেক্টরের সাহায্য নিই, অর্থাৎ অবস্থান ভেক্টর। তো মনে করলাম Q1 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R1 আর Q2 আধানের অবস্থান ভেক্টর, let us suppose this is R2। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে দিই, যেখানে আমি আগেও বলেছি যে পজিশন ভেক্টর সর্বদা হচ্ছে মূলবিন্দু থেকে ওই বিন্দুগামী হবে, অর্থাৎ অভিমুখটা হবে মূলবিন্দু থেকে ওই বিন্দুর দিকে। তাহলে এটা বিন্দুর অবস্থান, তাহলে এটা মূলবিন্দু, তাহলে মূলবিন্দু থেকে এই দিকে, অর্থাৎ
এই দিকে, আর এটাও হবে এদিকে। এখন এদের পারস্পরিক দূরত্ব কত? Q1 এবং Q2-র মধ্যে তাহলে পারস্পরের মধ্যে দূরত্ব কত? এই পারস্পরিক দূরত্বটা একটা ভেক্টর। এই ভেক্টরটা তুমি কোথা থেকে মাপছো, কার থেকে কার দূরত্ব মাপছো, সেটা প্রকাশিত হয়। তাহলে দূরত্বটা দুভাবে প্রকাশ করা যায়। কিভাবে? একটা হচ্ছে Q1 থেকে Q2 পর্যন্ত দূরত্ব, আবার Q2 থেকে Q1 পর্যন্ত দূরত্ব। এখন স্কেলার ফর্মে এই দুটো দূরত্বের মান, যেহেতু আমরা বলেছি একটা ভেক্টর মানে তার দুটো মান আর দিক আছে। মানটা কি না, মানটা হচ্ছে তার দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য দিয়ে বোঝানো হয়। তাহলে এখানে Q1 থেকে Q2 এই যে দূরত্বটা, ত্রিভুজের এই যে বাহুটার দৈর্ঘ্য, এটা তো সেম। আমি Q1 থেকে Q2 পর্যন্তই মাপি আর Q2 থেকে Q1 পর্যন্তই মাপি, তার মানে মান একই, কিন্তু অভিমুখ আলাদা। ভেক্টর ফর্মে যখন আমরা বলবো তাহলে অভিমুখটা আলাদা। এবার আমরা দূরত্বটা কিভাবে মাপি? আমরা দূরত্বটা কিন্তু যে কোনো দূরত্ব আমরা মাপি, বা যে কোনো বিষয়কে যখন আমরা মাপি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার মানে আমরা যদি Q1 থেকে Q2 পর্যন্ত দূরত্ব মাপি, তার মানে এটা লিখতে পারি ডিস্টেন্স ফ্রম চার্জ 1 টু চার্জ 2, ডিস্টেন্স ফ্রম চার্জ 1 টু চার্জ 2। তার মানে ইনিশিয়াল হচ্ছে চার্জ 1, ফাইনাল হচ্ছে চার্জ 2। তাহলে এই দূরত্বটাকে আমরা কিভাবে মাপবো? তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ আমরা এইভাবে মাপবো যে আমরা যদি এটাকে জাস্ট আমি এইভাবে বলি, যে আমি প্রথম বলি যে R1 থেকে ডিস্টেন্স ফ্রম চার্জ 1, তার মানে কি হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার মানে আমরা এইটাকে যদি এই দূরত্বটা, তারপরে এইটা থেকে এই দূরত্বটা উন্মুক্ত এই দিকে, তাহলে আমরা ভেক্টর মানে ত্রিভুজের সূত্রে, ভেক্টরের ত্রিভুজের সূত্র কি লিখতে পারি? দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইজ ইকুয়ালস টু দিস ভেক্টর, দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইজ ইকুয়ালস টু দিস ভেক্টর। তার মানে ফ্রম 1 টু 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো তাহলে পরে এটাকে একটা কাজ করা যেতে পারে, 1 থেকে ফ্রম ডিস্টেন্স 1, তার মানে ফাইনাল, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে এটাকে আমি লিখতে পারি R2 মাইনাস R1, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আমরা অভিমুখটাকে এইভাবে দেব, ফাইনাল মাইনাস ইনিশিয়াল আমরা এইভাবেই দেব। R2 প্লাস দিস ভেক্টর ইজ ইকুয়ালস টু দিস ভেক্টর, তার মানে R2 মাইনাস R1 এরকমভাবে লিখতে পারি। R2 প্লাস, ধরো এই ভেক্টরটাকে আমি লিখলাম R21, কথাই বলছি R21, তাহলে R21 আর R2 ভেক্টর প্লাস R21 ভেক্টর ইজ ইকুয়ালস টু R1। কারণ ত্রিভুজের আমরা সূত্রটা কি জানি? ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুর যোগফল, এই একটা ভেক্টর প্লাস এই একটা ভেক্টর ইজ ইকুয়ালস টু বিপরীত ক্রমে গৃহীত বাহুটা সমান, তার মানে R2 প্লাস R21 ইজ ইকুয়ালস টু R1। তার মানে R21 সমান আমরা কি লিখতে পারি? R1 মাইনাস R2, R1 মাইনাস এইটা প্লাস এইটা, আচ্ছা R2 মাইনাস, সরি ভুল হলো হচ্ছে, R2 প্লাস R21 ইজ ইকুয়ালস টু এটা, তার মানে R21 R2 প্লাস R21 ইজ ইকুয়ালস টু R1, তার মানে R21 সমান R21 সমান হচ্ছে R1 মাইনাস R2। তো যাই হোক, আমি তাহলে এটাকে লিখলাম R1 মাইনাস R2, অর্থাৎ ডিস্টেন্স ফ্রম চার্জ 1, তার মানে ওটার সঙ্গে তো মানে অ্যাকচুয়ালি বলি ব্যাপারটা এটা হচ্ছে যে বিভিন্ন বইতে এই যে মানে সাইনটাকে বিভিন্নভাবে প্রকাশ করছে। তো আমরা এইটাকে না, আমার মনে হয় এই এর মধ্যে না গিয়ে আমরা জাস্ট এটাকে এইভাবেই লিখি যে
ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আমরা এই জটিলতায় যাব না, কারণ বিভিন্ন বই তুমি যখন খুলে দেখবে বিভিন্নভাবে এটাকে করছে, প্রকাশ করছে। তাহলে আমরা ধরে নিলাম যে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে R2 মাইনাস আর ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সিমিলারলি ডিস্টেন্স ফ্রম চার্জ R2 টু চার্জ 1, তাহলে এটাকে লিখবো R1 মাইনাস R2। কিন্তু এদের মড যেটা, মড দুটোই আর, এর মডটা কিন্তু দুটোই আর এর সমান। এই দূরত্বটাকে আমরা যদি এই দূরত্বটাকে আর বলি, বা সরি এটাকে যদি এটা আর বলি, এই দূরত্বটাকে আর মড, তার মানে আর এর মডটা আরও সমান, এর মডটাও আর এর সমান। এবার প্রশ্ন হচ্ছে ধরো দুটোই প্লাস চার্জ, আমি প্লাস চার্জ ধরেই ভাবছি, তাহলে একে কোন দিকে একে রিপালশন করবে, তাহলে সেই রিপালশনের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। আবার এই আধানটা এই আধানের ওপর রিপালশন করবে, তাহলে এটা কি হবে? এটা এই দিকে। এবার এই দুটো ফোর্সকে আমি দুটো চিহ্ন দিয়ে প্রকাশ করব। কিরকম না, এক নম্বর আধানের ওপর 2 নম্বর আধান যে বল প্রয়োগ করছে, তার মানে ফোর্স অন চার্জ 1 বাই চার্জ 2, 2 নম্বর আধান, তার মানে এর অভিমুখ হচ্ছে এই দিকে। তারপরে এটাকে আমি কিভাবে প্রকাশ করব? এটা প্রকাশ করার নিয়ম হচ্ছে, এটা এফ যদি ভেক্টর হয়, তাহলে ফোর্স অন চার্জ 1 মানে অন মানে 1-এর ওপরে 2, চার্জ 1 বাই 2, তার মানে ফোর্স অন চার্জ 1, এই যে 1-এর ওপরে 2, চার্জ ফোর্স অন চার্জ 1 বাই 2, তার মানে 1-এর ওপরে 2 হয়েছে। এবার ফোর্স অন চার্জ 2 বাই চার্জ 1, তাহলে এটাকে কি লিখবো? এটাকে আমরা লিখবো F21, এটাকে আমরা লিখবো F21। তাহলে আমাদের যে স্কেলার ফর্মে যে সূত্রটা আছে, ধরো এটা লিখলাম, স্কেলার ফর্মে যে সূত্রটা আছে, তাহলে F ইজিক্যালস টু, ধরো আমি কে দিয়ে লিখছি, KE ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি আর মডের স্কোয়ার, এটা তো স্কেলার ফর্ম। তো সেটাকে আমরা যদি এবার F12 লিখি, তাহলে কি লিখবো? KE ইন্টু Q1 Q2 তো স্কেলার, চার্জ একটা স্কেলার রাশি, তাহলে দূরত্বটা কি হবে না, দূরত্বটা আমরা এইভাবে লিখি যে R1 মাইনাস R2 এর, আচ্ছা এটাকে একটা কাজ করি, আমি জাস্ট আরেকটা কনসেপ্ট তোমাদের দিই। এটা জানার পর প্রথম বলি, ভেক্টরেতে আমরা ধরো এই চার্জটার অভিমুখ কোন দিকে, এই যে ফোর্সটা, এই ফোর্সটার অভিমুখ এর ক্ষেত্রে এদিকে ফোর্স প্রয়োগ করছে, আর এই চার্জটা এই দিকে ফোর্স প্রয়োগ করছে। এখন তার মানে আমরা ভেক্টর এর ক্ষেত্রে মানে এটা তো ভ্যালুটা, তাহলে F12 যদি আমি লিখি, F12 তার মানে ভ্যালু হচ্ছে এটা KE Q1 Q2 বাই আর মডের স্কোয়ার ইন্টু, ইন্টু নয়, অ্যালং মানে আমি অভিমুখ কোন দিকে, এটা হচ্ছে 1 নম্বর আধানের ওপর 2 নম্বর যে বল প্রয়োগ করছে, তার মানে এই অভিমুখে, তার মানে এটা হবে F12। আমি যদি এটা নাম দিয়ে দিই, ধরো OAB, তার মানে অ্যালং BA বা BA অভিমুখে। এবার তাহলে পরে F12 আমি এটার মড মানে, এটা মানে আমি বলেছিলাম এই মডগুলো সেম, তাহলে এখানে আমি এটা লিখবো। এবার তার আগে আমি যেটা বলি যে আমরা যদি একক ভেক্টরের কনসেপ্টে নিয়ে আসি, আমি এখানটা মুছে দিচ্ছি। একক ভেক্টর কাকে বলে না, একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, আর এই ভেক্টরের কাজ কি না, শুধু ডিরেকশনটা বোঝায়। ম্যাগনিটিউড যেহেতু আর মানে কোনো স্কেলারের সঙ্গে গুণ করলে মড ওটাই থাকে, কিন্তু ডিরেকশনটা বোঝায়। তার মানে আমরা
ইয়ে দিয়ে তোমার হচ্ছে যে ইউনিট ভেক্টর দিয়ে আমরা এই কথা ইউনিট ভেক্টর ধরো এ যদি একটা ভেক্টর হয়, ইফ এ ইজ আ ভেক্টর, দেন এ ক্যাপ এটা হচ্ছে এর অভিমুখী ইউনিট ভেক্টর। সেটা কত না এ ভেক্টর বাই এ মড। এ ক্যাপ সমান এ ভেক্টর বাই এ মড। তাহলে এখন বি এ অভিমুখকে প্রকাশ করার জন্য আমি একটা ইউনিট ভেক্টর লাগবে। তাহলে সেই ইউনিট ভেক্টরটাকে আমি কি লিখব, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর মডে স্কোয়ার ইন্টু বি এ অভিমুখে, তার মানে এই অভিমুখে ভেক্টর, এই মুখে ভেক্টরটাকে আমরা কি লিখব, আর টু ওয়ান, এই আর হচ্ছে ওয়ান টু, আর ওয়ান টু, আর সরি আর ওয়ান মাইনাস আর টু বাই মড অফ আর ওয়ান মাইনাস আর টু এর মড। আবার এটাও তো একই, এই মডটা আর ওই মডটা একই, তার মানে এটাকে আমরা লিখতে পারি এফ ওয়ান টু ইজ ইকালস টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এই একটা, এই মড আর এই মড একই, তার মানে এটাকে আমি লিখতে পারি আর কিউব ইন্টু আমরা লিখে দিতে পারি আর টু মাইনাস আর ওয়ান, ওহো আর ওয়ান মাইনাস আর টু। অর্থাৎ একের ওপর দুই যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে এইটা। সিমিলারলি আমরা যদি দুইয়ের ওপর এক যে বল প্রয়োগ করবে সেটাকে যদি আমরা এফ টু ওয়ান বলি, তাহলে এফ টু ওয়ান সমান কে ইন্টু একইভাবে কিউ ওয়ান কিউ টু বাই আর মড কিউব ইন্টু আর টু মাইনাস আর ওয়ান। দেখো লক্ষ্য করে এই দুটোকে যদি কম্পেয়ার করি, সেম এখানটা পর্যন্ত এক, এই জায়গাটা আলাদা। এই জায়গাটার মধ্যে কি পার্থক্য না, পার্থক্য হচ্ছে আর ওয়ান টু সমান মাইনাস অফ আর টু ওয়ান। তার মানে আমি যে কোনো একটাকে যদি মাইনাস করে পরিবর্তন করতে পারি তাহলে কি আমরা বলতে পারি না যে আর এফ ওয়ান টু ইজ ইকালস টু মাইনাস অফ এফ টু ওয়ান। এটাই আমরা বলতে চেয়েছি যে দুটো বল, অর্থাৎ এ এক নম্বর আদান দু নম্বর আদানের ওপর, দু নম্বর আদান এক নম্বরের ওপর যে বলটা প্রয়োগ করে সেই বল দুটোর মড, তার মানে দেখো ভেক্টর দুটো সমান আর বিপরীত, তার মানে সেই সংজ্ঞা অনুযায়ী এটা বিপরীত ভেক্টর, মানে সমান, এরা মান কিন্তু সমান কিন্তু দিকটা বিপরীত দিকে 180 ডিগ্রি উল্টো দিকে। তাহলে এখানে এইখান থেকেই যে প্রমাণটা হয় সেটা হচ্ছে যে এই বল দুটো, এই যে বললাম না যে কুলম্বের সূত্রে বলা হয়েছে যেটা পারস্পরিক, অর্থাৎ এরা পরস্পরের ওপর যে বল ক্রিয়া করে, তাহলে বল দুটো পারস্পরিক সমান। এক নম্বর আদান দু নম্বরের আদানের ওপর যে বল প্রয়োগ করে তার মান, দু নম্বর আদান এক নম্বরের ওপর যে বল প্রয়োগ করে তার মান সমান কিন্তু বিপরীত অভিমুখে। আর তাই জন্যই তো নিউটনের তৃতীয় গতিসূত্র অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্রটা এখানে প্রযোজ্য। এবং এখানে যদি এক্সপ্রেশনটা লক্ষ্য করো, এইটা কিংবা এইটা, দেখো এই ভেক্টরটা এই দিকে, অর্থাৎ হচ্ছে যে তার লাইন জয়নিং, এর ভেক্টরটার বলটার অভিমুখ কোন দিকে, থ্রু দ্য লাইন জয়নিং। এটা তো লাইন, এটা তো এই সরল লেখাটা, আর এটা হচ্ছে মানে ফোর্সটা, মানে ফোর্সটার ডিরেকশন কোন দিকে না অ্যালং দ্য লাইন জয়নিং বিটুইন দ্য টু চার্জেস। তার মানে দেখো এটা এবং এটা সেম, অর্থাৎ এই যে এটা, তার মানে তার লাইন, তার মানে এই এতক্ষণে অর্থাৎ শুধুমাত্র কুলম্বের সূত্রটাকে যদি আমরা স্কেলার ফর্মে প্রকাশ করি তাহলে শুধু মানগুলো সম্পর্কে আমাদের ধারণা জন্মায়, কিন্তু সম্পূর্ণ এই সূত্রটাকে জানতে গেলে বা বুঝতে গেলে তাহলে কিন্তু আমাদের ভেক্টরের হচ্ছে এই ভেক্টর ফর্মে প্রকাশ করতে হবে, এবং তার ফলে আমরা সম্পূর্ণ হচ্ছে কুলম্বের সূত্রটাকে আমরা ধারণা পেতে পারি। এরপরে আমি যে বিষয়টা, এটা তাহলে বোঝা গেল। এরপরে আমরা চলে আসবো আর একটি নতুন বিষয়ে, এটা মুছে দিচ্ছি।
আরেকটি নতুন বিষয়, সেটা হচ্ছে সুপারপজিশন। প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল, এটাই আমি লিখছি, সুপারপজিশন প্রিন্সিপাল। আমি গত ভিডিওতে তোমাদের যে আলোচনাটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে যদি দুটো আধানের মধ্যে কুলম্বের সূত্র কি হয় না, দুটো আধানের মধ্যেকার বল, দুটো আধান পরস্পরের উপর কত ফোর্স কাজ করছে এটা আমরা বার করতে পারি। কিন্তু সেখানে যদি কোনো তৃতীয় আধান এসে উপস্থিত হয় তাহলে আমরা বলেছিলাম যে ওই দ্বিতীয় আধানের মধ্যে, প্রথম আর দ্বিতীয় আধানের মধ্যে যে বল ক্রিয়াশীল হচ্ছে তার ওপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু যদি আমাদের আবার এটাও ঠিক যে যদি আমরা 3 নম্বর আধানের ওপরেতে 1 নম্বর কিংবা 2 নম্বরের যদি বল বার করতে চাই, এরাও পরস্পরের ওপর যে বল কাজ করবে অন্য বল কিন্তু একে প্রভাবিত করতে পারবে না। এই যে ব্যাপারটা, অর্থাৎ দুটো করে জোড়ায় জোড়ায় যে বল, দুটো আধানের মধ্যে যে বল, তৃতীয় আধান সে তার অন্য জোড়ার সঙ্গে যাই বল করুক না কেন সেইটা কিন্তু এখানে হবে না। তাই আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বিষয়টাকে দেখি, আমরা যদি ধরো 3টে চার্জ নিলাম, এই একটা চার্জ, এই একটা চার্জ, এই একটা চার্জ, এ বি সি বিন্দুতে, এটা Q1, এটা Q2, এটা Q3। এখন বলা হলো যে Q3, এইরকম যদি 3টে চার্জ থাকে তাহলে Q3 আধানের ওপর কত বল কাজ করছে। এখন স্বাভাবিকভাবে জোড়ায় জোড়ায় যদি আমি নিই তাহলে প্রথমে আমরা এইভাবে ভাববো যে Q1 আধান Q3-র ওপর একটা বল কাজ করছে, সেই বলকে কিন্তু এ প্রভাবিত করতে পারবে না। তাহলে Q1 আধান সব যদি আমি প্লাস ধরি তাহলে Q1 আধান Q3 আধানের ওপর কত বল কাজ করবে, তা রিপালশন হবে। তাহলে সেই বলটা হবে এই অভিমুখে, এই অভিমুখে একটা বল কাজ করবে। আমি ধরে নিলাম এই বলটার মান হচ্ছে 3-1, 1 নম্বর আধান 3 নম্বরের ওপরে 1 নম্বর যে বল কাজ করছে। এবার এ যদি এই বলটা কাজ করে, এবার বলছে এর ওপর Q2 আধান কত বল কাজ করবে, না এই বলটা কাজ করবে, এই বলটা কাজ করবে। এই বলটা কত, না এই বলটা হচ্ছে Q3-2, আমি এটা ভেক্টর, অবশ্যই ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে যে এই আধানের ওপরেতে প্রথম আধান এবং দ্বিতীয় আধান যে বল কাজ করছে, এই বলগুলো কিন্তু অন্য আধান, একটা আধান যখন বল কাজ করছে অন্য আধানের ওপর, তৃতীয় কোনো আধান একে প্রভাবিত করতে পারছে না, প্রত্যেকে আলাদা আলাদাভাবে বল তৈরি করছে। কিন্তু যদি আমাকে তৃতীয় আধানের ওপর বল বার করতে হয়, লব্ধি বল, কত বল কাজ করছে, তাহলে আমরা কি করব না, এই দুটো বলের আমরা ভেক্টর সাম অর্থাৎ ভেক্টর যোগফল আমরা বার করব। যেমন দুটো বলে ধরো এই কোণটা যদি থিটা হয় তাহলে পরে ভেক্টর সাম আমরা বার করতে পারি। তাহলে লব্ধি বল F হবে F31 প্লাস F32। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। অর্থাৎ কোনো একটি আধানের ওপর যদি, যেমন দেখো, যেমন এখানে 3টে আধান, একটা আধানের ওপর কত বল কাজ করছে, তাহলে দুটো জোড়া জোড়া করলে দুটো হয়। 1 নম্বর আধান 3 নম্বরে যে বল পড়ে 2 নম্বর আধান। এখন যদি 4টে আধান থাকতো আর একটা আধানের উপর বল করতো তাহলে কটা হতো, 3টে জোড়া জোড়া করলে। তার মানে n সংখ্যক আধান থাকলে একটা আধানের ওপর যখন আমি বল বার করব তখন n-1টা বল বেরোবে আলাদা আলাদা। সেই বলগুলো আমরা যখন ভেক্টর সাম করব আমরা সমগ্র বলটা ওই আধানের ওপর পাবো। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে একটু দিই। ধরো একটি সমকোণী ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এর 3টে কৌণিক বিন্দুতে 3টি আধান আছে Q,
কিউ এবং কিউ, আমি তিনটিকেই যদি কিছু বলা না থাকে আমি প্লাস ধরবো, তাহলে তিনটে আধান আছে একটি সমবাহু ত্রিভুজের তিনটে বিন্দুতে, কৌণিক বিন্দুতে। তো এখন এই সি বিন্দুতে যে আধানটা আছে এর ওপর অন্য দুটি আধান কত বল কাজ করবে, মানে অর্থাৎ সি বিন্দুর ওপর লব্ধি বল কত হবে এই দুটো আধানের জন্য। তাহলে স্বাভাবিকভাবে এ আধান সি আধানের ওপর বল যেটা কাজ করবে অ্যালং দ্য লাইন জয়েনিং, তার মানে এই বরাবর, সেটা কত না এফ সি এ। আর এর ওপর কত বল কাজ করবে এফ সিবি। তো এবারে এই যে দূরত্ব, তার মানে এফ সি এ মানে কত, এফ সি এ তার মানে হচ্ছে আমি যদি কেই ধরি, ধরে নাও আমি, বা এসআই পদ্ধতিতে যদি আমি ধরি 9 × 10⁹ ইন্টু Q1 Q2, তার মানে কিউ স্কোয়ার বাই, দুটোই সমান কিউ কিউ কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আরটা আমি 1 মিটার ধরেছি, তাহলে 1 হয়েছে। তাহলে 9 × 10⁻³ বাই 1। অনুরূপভাবে এফ সিবি আমরা যদি করি 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার, এটাও কিউ স্কোয়ার বাই 1। তার মানে দেখা যাচ্ছে এফ সি এ ইজ ইকুয়ালস টু এফ সিবি, দুটোই একই বল। তাহলে দুটো সমান বল আমি ধরলাম, দিস ইজ ইকুয়াল টু এফ। তাহলে এই দুটো বল একটা বিন্দুতে কাজ করছে। এই কোণটা, ওটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি হয় আর দুটো সমান বল, আমরা জানি ভেক্টর অ্যালজেব্রাতে আমরা জানি যে দুটো সমান ভেক্টর যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোনো বিন্দুতে কাজ করে তাহলে তাদের লব্ধি ভেক্টর ওই কোণটাকে সমান ভাগে ভাগ করে। অর্থাৎ কিনা এই ভেক্টরটা যদি সমান হয় তাহলে এদের লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে, এর সমদ্বিখণ্ডক বরাবর হবে। তার মানে এই কোণটাও 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। তার মানে এটা কত হবে, এবার তুমি সিম্পল ফর্মুলায় বসিয়ে দাও। তা লব্ধি বল যদি এফ প্রাইম হয় তাহলে এফ প্রাইম সমান, বা আমরা জানি এফ প্রাইম স্কোয়ার, আমরা ভেক্টরের এটা যেটা জানি এফ প্রাইম স্কোয়ার ইজ ইকুয়ালস টু F1 এফ স্কোয়ার, মানে এখানে আমি এইভাবে লিখছি F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা। তাহলে এফ প্রাইম স্কোয়ার ইজ ইকুয়ালস টু F1 মানেও এফ, এটা মানেও এফ, আবার এফ মানে হচ্ছে 9 × 10⁹ ইন্টু আমি কে দিয়েই করে দিচ্ছি, এটা মানে আর ক্যালকুলেশন আমি করতে চাইছি না, কেই ইন্টু এটা হবে কিউ স্কোয়ার, এটা কে, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 1 মানে কিউ স্কোয়ার প্লাস কেই ইন্টু কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু কিউ স্কোয়ার ইন্টু রুট কে, এটা রুট মানে F1 আছে, এটা স্কোয়ার আছে তো, এটা স্কোয়ার হয়ে যাবে, এটা টু দি পাওয়ার, এটা কিউ স্কোয়ার, তো মানে Q⁴, এটা স্কোয়ার, এটা Q⁴, আর এটা হবে 2 ইন্টু কে ই কিউ ইন্টু কে ই কিউ ইন্টু cos 60, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। তার মানে কি হলো, এফ প্রাইম স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে ওই একই জিনিস আসছে, তার মানে এটা এটা এবং এটা, তার মানে 3K² Q⁴, দ্যাট ইজ এফ প্রাইম সমান হচ্ছে √3KE ইন্টু কিউ স্কোয়ার, কিন্তু KE ইন্টু কিউ স্কোয়ার মানে তো এফ, তার মানে এফ প্রাইম সমান হচ্ছে √3F। তো আমরা এখানে দেখতে পেলাম যে সুপারপজিশন প্রিন্সিপালের প্রয়োগ করে আমরা কিভাবে একটা আধানের ওপর অনেকগুলো আধান যদি থাকে তাহলে তারা কিভাবে সেইটা কাজ করে, তো সেটা আমরা এখানে দেখালাম। এরকম অনেক এক্সাম্পল তোমরা পাবে, আমি সেগুলো পরে আমি তোমাদের দেখাবো, কিন্তু এই মুহূর্তে জাস্ট বিষয়টাকে বোঝার জন্য যে সুপারপজিশন প্রিন্সিপাল, হোয়াট ইজ সুপারপজিশন প্রিন্সিপাল, সেটা আমরা এখানে বুঝলাম। এরপরে আমরা একটা প্রবলেম এখানে নিয়ে আলোচনা করব, যেটা
বারংবার বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবলেমটা হচ্ছে এখানে আসে ফিজিক্সের বিভিন্ন ইয়েতে। তো সেটা হচ্ছে আমি একটু মুছে দিই এটা। সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম of three charges situated on a line. ধরো এখানে একটা আধান আছে Q1, এইখানে একটা আধান আছে একই লাইনের উপর Q2, এর মাঝে একটা একটা আধান আছে। তা এই আধানটাকে কোথায় রাখলে এটা একটা সাম্যাবস্থা তৈরি হবে, ইকুইলিব্রিয়াম তৈরি হবে? তো তার একটা জাস্ট থিওরিটিক্যাল, মানে আমি কোনো ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করব না, কারণ জাস্ট থিওরিটা মানে কনসেপ্টটা আমি তোমাদের দিচ্ছি কিভাবে হতে পারে। ধরো এই দুটো আধানই প্লাস, এই আধানটাও প্লাস, তাহলে কি হবে? এই আধানটা এই আধানটাকে এদিকে ঠেলবে, এই আধানটা আবার এই আধানটাকে এদিকে ঠেলবে। তাহলে এই দুটো আধানের দুটো ঠেলাঠেলি যেখানে সমান হবে আর বিপরীত হবে, সেইখানে আধানটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে দুটো আধান যদি সমান হয়, তার মানে এই আধানটার অবস্থান ঠিক মধ্যবিন্দুতে। তো এইটা একটা ঘটনা। আবার যদি এটা মাইনাস আধান হতো, এটা প্লাস আধানের পরিবর্তে এ দুটো প্লাস আর এটা মাইনাস, তাহলে কি হতো না, এই আধানটা একে টানতো, এই আধানটাও একে টানতো। তার মানে যে বিন্দুতে এই টান দুটো সমান আর বিপরীত হবে, সেই বিন্দুতে এই অবস্থান সাম্যাবস্থায় থাকবে। তাহলে দুটোই সাম্যাবস্থা। এখানে যদি একটা প্লাস দিই সেটাও সাম্যাবস্থা তৈরি করবে, এখানে যদি মাইনাস দিই সেটাও সাম্যাবস্থা তৈরি করবে। কিন্তু দুটো সাম্যাবস্থা কি একই রকম? লক্ষ্য করে দেখো, যদি এটা প্লাস দিই, ধরো সাম্যাবস্থা থেকে একটুখানি দূরে সরিয়ে দিয়েছি, এই আধানটাকে একটু এইদিকে সরিয়ে দিয়েছি, তাহলে এই দূরত্বটা কমে যাবে, অটোমেটিক্যালি এর রিপালশনটা বেড়ে যাবে আর এর রিপালশনটা কমে যাবে। তার মানে এখানে একটা লব্ধি বল কাজ করবে, কোন দিকে যেটা বেশি সেই দিকে, অর্থাৎ এই দিকে যাবে। তার মানে এই দিকে আধানটাকে ঠেলতে শুরু করবে এবং এইখানে এসে আধানটার ওপর নেট বল শূন্য হয়ে যাবে, তার মানে এইখানে বসে যাবে। তার মানে সবকটা আধান যদি প্লাস হয়, তাহলে এই আধানটাকে যদি মাঝের আধানটাকে আমি যদি বিচ্যুত করি সামান্য ডান দিকে কিংবা বাঁ দিকে, তাহলে সেই আধানটাকে ছেড়ে দিলে আবার নিজের অবস্থানে সে ফিরে যাবে। যদিও এখানে একটা SHM করার একটা প্রবণতা থাকবে, যেটাকে ছেড়ে দিলে এখানে তো থামতে পারবে না, এখানে আবার হয়তো এদিকে চলে আসবে, এটা SHM তো। কিন্তু এর টেন্ডেন্সি, অর্থাৎ যদি আমরা একটা ছোট্ট ইয়ের ওপর করি, মানে এটা যদি না এদিকে যায়, তার মানে আমরা বলবো যে এটাকে এইদিকে আবার ঠেলে দেবে। অর্থাৎ এখানে একটা কি বলবো, সুস্থির সাম্যাবস্থার তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু যদি এই দুটো প্লাস হতো আর এটা যদি মাইনাস হতো, তুমি ধরো এই আধানটাকে বিচ্যুত করে এদিকে সরে নিয়ে এলে, তাহলে কি হবে না, তাহলে কিন্তু এই আধানটাকে যখন এদিকে সরিয়ে যাবে, দূরত্বটা কমে গেল, তার মানে আকর্ষণ বলটা এদিকে বেড়ে যাবে, এই আকর্ষণ বলটা কমে যাবে, তার মানে এটা ওদিকে ফিরিয়ে যাবে না, আরও এইদিকে চলে যাবে। অর্থাৎ পুরনো যে সাম্যাবস্থান, প্রথম যে সাম্যাবস্থান, সেখান থেকে যদি বিচ্যুত করা হয় এই অবস্থায়, এই দুটো প্লাস আর এটা মাইনাস, তাহলে প্রথম অবস্থায় আর ফিরে যাবে না, এটা অন্য এক জায়গায় চলে যাবে। তাহলে এটাকে আমরা বলবো অস্থির সাম্যাবস্থা। এটা গেল দু প্রান্তে প্লাস আধান দিয়ে। কিন্তু যদি সমস্যাটা এরকম হয় যে এর দুই প্রান্তে হচ্ছে একদিকে প্লাস একদিকে মাইনাস, ধরো এদিকে প্লাস কিউ এদিকে মাইনাস কিউ, তুমি এখানে একটা আধান রাখলে কিউ আধান, কি হতে পারে? এখানে কিউ আধান রাখলে তুমি খেয়াল করো, এ কে রিপালশন করবে আর এ কে অ্যাট্রাকশন করবে। তার মানে তুমি এই বিন্দুর মধ্যে মাঝের কোনো বিন্দুতে যেখানেই রাখো না কেন, বল দুটো একই অভিমুখে কাজ করবে। তার মানে একটা প্লাস আধান একটা মাইনাস আধান যদি থাকে, তাহলে এদের মধ্যের কোনো বিন্দুতে এই আধানটাকে রাখা যাবে না যাতে সাম্যাবস্থা তৈরি হয়। তাহলে কোথায় রাখবো? অ্যালং দ্য লাইন জয়নিং, মানে এই লাইনটা তো এদিকেও আছে আবার এদিকেও আছে, আমি কোথায় রাখবো? আমি যদি ধরো এইখানে রাখি,
ধরো এই আধানটাকে প্লাস আধানটাকে এখানে রাখলাম, তাহলে এ কি করবে, এ টানবে, আর এ কি করবে, এ ওকে ঠেলবে। যদি এমন হয় যে এই টানটা ঠেলটা দেখো বিপরীত মুখে, যদি এমন হয় দুটো সমান আর সমান হয়, বিপরীত তো বটেই, তাহলে তখন কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এখন এখানে লক্ষ্য করার বিষয় যে এইখানে দেখো এই দূরত্বটা কম আর এই দূরত্বটা বেশি। আমরা জানি যে আধানের মানের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে এখানে যেহেতু দূরত্বটা কম, তার মানে এখানে আকর্ষণ বলটা বেশি হবে, আর এখানে বিকর্ষণ বলটা কম হবে যেহেতু দূরত্বটা বেশি। তাহলে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে না, আবার এখানে আকর্ষণ বলটা আবার নির্ভর করে আধানের পরিমাণের উপর। তাহলে দূরত্ব যদি কম হয় তাহলে আধানের পরিমাণটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে যে দূরত্বের জন্য যে আধানের আকর্ষণ বলটা বাড়ছে তাহলে আধানের পরিমাণ কমিয়ে দিলে কমে যাবে। অর্থাৎ আমি এই যে আধানটা, এই আধানটা এদিকেও রাখা যেতে পারে, এদিকেও রাখা যেতে পারে, কিন্তু দুদিকেই সাম্যাবস্থা তৈরি হবে না। কোন দিকে হবে না, যেদিকে সেই দিকেই সাম্যাবস্থা তৈরি হবে। যেটা ছোট আধান, ধরে নাও কিউ2টা ছোট আধান, প্লাস মাইনাস নয় কিন্তু, যেটা ছোট আধান মানে ছোট, তার কাছে রাখতে হবে আধানটাকে। এর কাছে রাখলে সেই দিকেই সাম্যাবস্থা তৈরি হবে, অর্থাৎ এই দিকে সাম্যাবস্থা তৈরি হবে যদি কিউ2টা ছোট হয়। আর যদি কিউ1টা ছোট হয় তাহলে এই দিকে সাম্যাবস্থা তৈরি হবে। এর ওপর অনেক প্রবলেম তোমাদের করতে হবে। তো আমি মোটামুটি এইটুকু বলে আজকের আলোচনা আমি শেষ করছি। এরপরে আমরা এই পর্যায়েতেই কুলম্বের সূত্রের ওপর ভিত্তি করে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম। ওকে।